নমস্কার। চারিদিকে অনেক হিংসা হানাহানির মধ্যেও আজ একটা খুশির খবর। ভারতীয় সময় রাত 11টায় শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ, প্যারিস অলিম্পিক 2024। আবার 4 বছর পর অলিম্পিকের আসর। এবার প্রেম, কবিতা, সাহিত্য, চিত্রকলার শহর প্যারিসে। স্বাভাবিকভাবেই আধুনিক ক্রীড়ায় শুধু আনন্দ নেই, সেখানে প্রভূত প্রতিযোগিতা, পদক জেতার লড়াইয়ে বিভিন্ন দেশের প্রতিযোগীরা মেতে উঠবেন। এবার সম্ভবত 10,500-এর কাছাকাছি প্রতিযোগী থাকছেন। শুক্রবার ভারতীয় সময় রাত প্রায় মধ্যরাতে কাছাকাছি এই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলেও, মানে অফিসিয়ালি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো, অলিম্পিকের কিছু ইভেন্ট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফুটবল, রাগবি, তারপর আর্চারির র্যাঙ্কিং রাউন্ড, আরো বেশ কয়েকটা শুরু হয়ে গিয়েছে গত 2-3 দিন আগে থেকেই। কিন্তু এবারে অলিম্পিক নিয়ে কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখুন, এই চ্যানেল বলুন বা এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে তো আমি মূলত রাজনৈতিক কথাই বলি, কিন্তু কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করে নিচ্ছি অলিম্পিক নিয়ে। অলিম্পিক আমার আগ্রহের জায়গা, আপনাদেরও বেশিরভাগেরই আগ্রহের জায়গা নিশ্চয়ই। এবং যে ফ্যাক্টগুলো অলিম্পিক কেন্দ্রিক ফ্যাক্ট হলো, এর মধ্যে কিন্তু দুর্দান্তভাবে রাজনীতি জড়িয়ে আছে। মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীর সেরা ক্রীড়া প্রতিযোগিতার আসর প্যারিসে শুরু হতে চললেও তাতে কিন্তু উপনিবেশবাদ বা কলোনিয়ালিজমের ছোঁয়া ভালো মতোই থেকে যাচ্ছে। কারণ এই অলিম্পিকের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট বা একটা খেলার প্রতিযোগিতা হবে ফ্রান্সের একটি উপনিবেশে। হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, এই 21 শতকে এসেও ফ্রান্স কিন্তু বেশ কিছু উপনিবেশ ধরে রেখেছে। তা আফ্রিকায় আছে, তা ওশেনিয়া, মানে যেটা অস্ট্রেলিয়া মহাদেশ আমরা বলি, কুমেরুর কাছাকাছি, সেইখানেও আছে। সার্ফিং একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট অলিম্পিকের। সেই সার্ফিং ইভেন্টটি হবে ফ্রেঞ্চ পলিনেশিয়ায়। ঠিক আছে, এটি একটি পুরোপুরি উপনিবেশ, একদম উপনিবেশ। একটা আধা স্বায়ত্তশাসন আছে, কিন্তু ওই উপনিবেশটির একটি দ্বীপ রাষ্ট্র পলিনেশিয়া। এই উপনিবেশটির প্রশাসন থেকে শুরু করে অর্থনৈতিক সিদ্ধান্ত, বিদেশ নীতি তো বটেই, সামরিক, এমনকি হচ্ছে সেখানকার শিক্ষা, স্বাস্থ্য, সবকিছুই ফ্রান্স সরকার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবার কেন এরকম একটা উপনিবেশে একটি সার্ফিং এর মতো একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট রাখলো? প্যারিস অলিম্পিকের আয়োজকদের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে, ফ্রান্সের সর্বত্র অলিম্পিক ছড়িয়ে দিতে নানান জায়গায় বিভিন্ন ইভেন্ট রাখা হয়েছে। দেখুন, অলিম্পিক মূলত একটি দেশকেন্দ্রিক নয়, যেমন ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ একটি দেশকেন্দ্রিক হয়, অলিম্পিক কিন্তু একটি শহর কেন্দ্রিক হয়। তা বলে একটি শহর কেন্দ্রিক হয় বলে তা যে সংশ্লিষ্ট দেশের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হয় না, তেমনটা নয়। কিন্তু মজা দেখুন, এই আয়োজকদের এই বক্তব্যের মধ্যে দিয়েই কিন্তু অদ্ভুত একটা ঔপনিবেশিকতাবাদের প্রভাব থেকে যাচ্ছে। মানে বুঝিয়ে দিচ্ছে, ফ্রেঞ্চ পলিনেশিয়া কিন্তু আমারই দেশ, সেখানে যতই স্বাধীনতার আন্দোলন চলুক, সেটা আমারই দেশ। যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, অলিম্পিক যেখানে হচ্ছে সেই প্যারিস শহর থেকে ফ্রেঞ্চ পলিনেশিয়ার যে দ্বীপে আর কি, দ্বীপ সংলগ্ন সমুদ্রে এই সার্ফিং ইভেন্টটি হবে, তার নাম হচ্ছে তাহিতি দ্বীপ। তার দূরত্ব, প্যারিস থেকে তাহিতি দ্বীপের দূরত্ব প্রায় 9,800 মাইল। ইন্টারেস্টিং। 48 জন প্রতিযোগী এই সার্ফিং ইভেন্টে নামবেন। তার মানে এই 48 জন প্রতিযোগীর আর প্যারিসে যাওয়া হলো না বা ফ্রান্সে যাওয়া হলো না, তারা অলিম্পিকেরই অংশ হলেন, কিন্তু আর এবারে ফ্রান্স বা প্যারিসে যেতে পারলেন না। মজার ব্যাপার হচ্ছে, এই প্রতিযোগীদের জন্য যে ছোট গেমস ভিলেজটি বানানো হয়েছে, অলিম্পিকে তো প্রতিযোগীরা গেমস ভিলেজে থাকেন, সেটি কিন্তু বেশ আকর্ষণীয়। দ্বীপের স্থলভাগে নয়,
ওই সমুদ্র পৃষ্ঠের ওপর জলভাগের উপর ভাসমান গেমস ভিলেজ, এমন গেমস ভিলেজ অলিম্পিকের ইতিহাসে প্রথম। একটা ইন্টারেস্টিং তথ্য, এর আগে একটি শহরে, যে দেশের শহরে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে তা থেকে দূরে অন্যত্র যে অলিম্পিকের কোনো ইভেন্ট মানে কোনো ক্রীড়া প্রতিযোগিতা হয়নি এমনটা নয়। শেষবার এমন হয়েছিল 1956 সালে মেলবোর্ন অলিম্পিকে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে সেবার অলিম্পিকের আসর বসেছিল। সেই অলিম্পিকের ইকুয়েস্ট্রিয়ান প্রতিযোগিতাটি, মানে যেটা ঘোড়ার পিঠে চড়ে হয়, যেখানে দেখবেন জার্মানরা খুব ভালো ফলাফল করে, জার্মানি করে আসছে। এবার এই ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজ ইভেন্টে সুযোগ পেয়েছে, ভারত থেকে প্রথম প্রতিনিধিত্ব করছে আমাদের কলকাতারই ছেলে অনুষ আগরওয়াল। ঠিক আছে, তিনি পদকের অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে। তো সেই 1956 মেলবোর্ন অলিম্পিকের ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টটি হয়েছিল সুইডেনের রাজধানী স্টকহোমে। একেবারে দুটো আলাদা গোলার্ধ, দুটো সম্পূর্ণ আলাদা গোলার্ধ। তারপর থেকে কিন্তু এমন আর হয়নি যে শহরে অলিম্পিক হচ্ছে তারই আশেপাশে বা সংশ্লিষ্ট দেশের কোথাও ইভেন্টগুলো হয়েছে। এবারে অলিম্পিক হচ্ছে ইউরোপের ফ্রান্সের প্যারিস শহরে, রাজধানী প্যারিসে, আর তার উত্তর গোলার্ধ পৃথিবীর। তার সার্ফিং ইভেন্টটি হবে দক্ষিণ গোলার্ধে, তাদের উপনিবেশ পলিনেশিয়ায়। এই পলিনেশিয়া সম্পর্কে কতগুলো ইন্টারেস্টিং তথ্য দেখুন, মানে কিভাবে খেলার সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়ছে দেখুন অলিম্পিকের মতো। এই ফ্রেঞ্চ পলিনেশিয়ার অস্তিত্ব কিন্তু যে ফ্রান্স গিয়ে উপনিবেশ স্থাপন করেছে তবে পাওয়া যাচ্ছে এমন নয়। ঐতিহাসিক এবং বিজ্ঞানীরা বলছেন খ্রিস্টপূর্বাব্দ 1500 বছর আগেও ফ্রেঞ্চ পলিনেশিয়ায় সেখানকার আদিবাসীরা বসবাস করতেন, তেমন প্রমাণ পাওয়া গেছে। ইউরোপীয়দের মধ্যে 1521 সালে প্রথম পর্তুগিজরা এই পলিনেশিয়া দ্বীপপুঞ্জের একটি দ্বীপে গিয়ে পৌঁছেছিল। পরবর্তীতে 1767 সালে ব্রিটিশরা গিয়ে পৌঁছয়, তারপর স্পেনীয়রা গিয়েছে, তারপর গিয়েছে ফ্রেঞ্চরা বা ফরাসিরা। পরবর্তীতে সেটা তাদের ওই উপনিবেশে পরিণত হয়। ইন্টারেস্টিং হচ্ছে এটা আসলে ধরে রাখা ফ্রান্সের এত বাসনা, কারণ এটা ফ্রান্সের মারণাস্ত্রের পরীক্ষাগার। ফ্রান্স একটা দীর্ঘ সময় জুড়ে তাদের নিউক্লিয়ার বোম, পারমাণবিক বোমার পরীক্ষা করত আফ্রিকা, তাদের সীমান্ত বরাবর আর কি, ইউরোপ আফ্রিকার সীমান্ত বরাবর দেশ আলজেরিয়া, কিছু কিছু এই পলিনেশিয়াতেও করতো, মানে ফ্রেঞ্চ পলিনেশিয়াতে। তবে আলজেরিয়া স্বাধীন হয়ে যাওয়ার পর সেই সুযোগ নষ্ট হয়ে যায়। আলজেরিয়া সরকার আর করতে দিতে রাজি হয়নি। স্বাভাবিক, কে নিজের দেশের ভূ প্রকৃতি, মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে ফ্রান্সকে পরমাণু অস্ত্র পরীক্ষা করতে দেবে? তখন এই ফ্রেঞ্চ পলিনেশিয়ায় একের পর এক নিউক্লিয়ার বোম ফ্রান্স তাদের সময় মতো পরীক্ষা করে গিয়েছে। কিন্তু এই নিয়েও ফ্রেঞ্চ পলিনেশিয়ার জনমত গড়ে ওঠে। সেখানকার মানুষ নিজেদের পরিবেশ এবং নিজেদের স্বাস্থ্যের ক্ষতির জন্য একটা সময় এই নিউক্লিয়ার বোম পরীক্ষা করার বিরুদ্ধে প্রবল সোচ্চার হয়ে ওঠে। 1996 সালে প্রতিবাদের মুখে পড়ে ফ্রান্স ঘোষণা করে দেয় যে তারা আর ফ্রেঞ্চ পলিনেশিয়ায় নিউক্লিয়ার বোম টেস্ট করবে না। সেই থেকে অবশ্য আর তার মানে কত, প্রায় 3 দশক হতে চললো, সেই থেকে আর নিউক্লিয়ার বোম ফ্রেঞ্চ পলিনেশিয়ায় টেস্ট হয়নি। কিন্তু তার আগে পর্যন্ত যথেচ্ছ পরিমাণে হয়েছে। তবে এখন এই ফ্রেঞ্চ পলিনেশিয়ায় ফ্রান্সের নৌবাহিনীর এক বিশাল বড় বেস আছে, কারণ ফ্রান্স নিজে থেকে বলে তো যে এটা আমার দেশ, এটা আমার দেশেরই একটি অংশ, একটি প্রভিন্স। নানান ধাপে ধাপে একটা আধা স্বায়ত্তশাসন পেয়েছে, শুধু একটা ওই প্রেসিডেন্ট পদ আছে, কিন্তু প্রেসিডেন্ট পদ মানে স্বাধীন দেশের প্রেসিডেন্টের মতো ফ্রেঞ্চ পলিনেশিয়ার প্রেসিডেন্টের পদ নয়। এবং আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই ফ্রেঞ্চ পলিনেশিয়া থেকে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে, এই যে ভোটটা কিছুদিন আগে হয়ে গেল, নিম্নকক্ষের 3টি আসন আছে। মানে ফ্রেঞ্চ পলিনেশিয়ার মানুষজন ভোট দিয়ে ফ্রান্সের নিম্নকক্ষের 3 জন সদস্যকে নির্বাচিত করেন, এবং ওখান থেকে সেনেটেরও 2টো আসন আছে। একেবারে সরাসরি শাসন হয়, বুঝতেই পারছেন। আর একটা মোট 121টি দ্বীপ আছে, 5টি প্রশাসনিক ভাগে দ্বীপগুলি বিভক্ত। এই জায়গাটির 200 কিলোমিটার আয়তন জুড়ে এই দ্বীপপুঞ্জটি ছড়িয়ে আছে।
বুঝতে পারছেন, মানে ছোট 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 বড় নানান আকারের দ্বীপ, এবং এক একটা থেকে একটা দূরত্বও আছে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে। মানে ফ্রান্সের ওই দক্ষিণ গোলার্ধটা মূলত এখান থেকেই তারা তাদের সামরিক শক্তি, বৈদেশিক নীতি ইত্যাদি কারণে নিয়ন্ত্রণ করে, নজরদারি চালায় অন্য দেশের ওপর, নানান সুবিধা হয়। ফ্রেঞ্চ পলিনেশিয়ার স্থলভাগের মোট আয়তন ৩,৫২১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২০২২ সালের ওদের সেন্সাস হয়েছে, ফ্রান্সের সেন্সাস হয়েছে, আদমশুমারি হয়েছে, সেই অনুযায়ী ফ্রেঞ্চ পলিনেশিয়ার মোট জনসংখ্যা ২,৭৮,৭৮৬ জন। তার মধ্যে ২ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে ওদের ওই সোসাইটি আইসল্যান্ড বলে একটি বিভাগ আছে, যে 5টি বিভাগ আছে তার একটি বিভাগ, তারই অধীনে ২ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে। এবার হচ্ছে এই ফ্রান্সে, প্যারিসে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন, প্যারিসে এই নিয়ে তৃতীয়বার অলিম্পিকের আসর বসতে চলেছে। এর ঠিক 100 বছর আগে, এটা তো 2024 সাল, 2024 সালে ঠিক 100 বছর আগে, মানে 1924 সালে শেষবার, মানে দ্বিতীয়বার প্যারিসে অলিম্পিকের আসর বসেছিল। সেটা নানান কারণে কিন্তু খুব মানে উল্লেখযোগ্য হয়ে আছে। ওইবারই প্রথম অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট, তার ফলাফল, পদকজয়ীদের নাম ইত্যাদি রেডিও ধারা বিবরণী হতে থাকে, মানে রেডিওর মাধ্যমে সম্প্রচার হতে থাকে। মানে ওই প্রথম অলিম্পিকের একটা ডেইলি সম্প্রচার ঘটে, এবং ওই প্রথমেই অলিম্পিকে 750-র মতো প্রায় সাংবাদিক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছিলেন অলিম্পিক কভার করার জন্য। আকর্ষণীয় ব্যাপার হচ্ছে 1924 সালে প্যারিসে যে দ্বিতীয়বার অলিম্পিকের আসর বসেছিল আজ থেকে 100 বছর আগে, সেখানে কিন্তু সাহিত্য, আঁকা, অঙ্কন আর কি, গান, স্থাপত্যকলা ইত্যাদি প্রতিযোগিতা ছিল, এবং সেখানেও ওই গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল ইত্যাদি পদক দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেগুলো ছিল না। মানে হ্যাঁ, আমরা স্পোর্টস বলতে যা বুঝি তার মধ্যে তো আর এই শিল্পকলাগুলো ঠিক ঢোকে না, তা এর তো অন্য বিষয়, আর এ কি আর ওইভাবে বিচার করা যায়? যাই হোক, 100 বছর আগে গান, কবিতার শহরে সেগুলোও জায়গা পেয়েছিল অলিম্পিকে। এবার ব্যাপারটা হচ্ছে, এবারের অলিম্পিকের একটা তথ্যে আসি, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফ্রেঞ্চ অলিম্পিকের, মানে এই প্যারিস অলিম্পিকের, ভুল বললাম, প্যারিস অলিম্পিক 2024-এর পদকজয়ীরা যে মেডেল পাবেন বিভিন্ন বিভাগের, গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ যে মেডেল পাবেন, সেগুলোর প্রত্যেকটি মেডেল তৈরি হচ্ছে আইফেল টাওয়ার দিয়ে। অবাক হয়ে গেলেন? হ্যাঁ, গত বছর আইফেল টাওয়ার সংস্কার করা হয়েছে, তো তার জন্য বেশ কিছু লোহা পাওয়া গেছে, অনেকটা অতিরিক্ত। এবারের মেডেলের মধ্যিখানে একটা ষড়ভুজ করা থাকছে, সেই ষড়ভুজটা লোহা দিয়ে তৈরি, এবং সেই লোহাটা পুরোপুরি আইফেল টাওয়ারের লোহা। মানে এবারের মেডেল তৈরি হচ্ছে আইফেল টাওয়ার দিয়ে। ঠিক আছে, এবারের অলিম্পিকের লোগোর নাম মারিয়ান, যাকে আয়োজকরা বলছেন যে তা ফরাসি গণতন্ত্রের এক রূপক। একটা বেশ সুন্দর, আমার ভালো লেগেছে অলিম্পিকের লোগোটা। সেন নদীর ওপর প্যারিসের বুক দিয়ে বয়ে যাওয়া, সম্ভবত এরকম উচ্চারণ হবে, সেন, ফ্রেঞ্চ উচ্চারণ করতে পারি না, তো সেন নদীর ওপর ওই ভারতীয় সময় রাত 11টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, এই প্রথম অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান স্টেডিয়ামের বাইরে কোথাও খোলা জায়গায় হচ্ছে। নদীর বুকে বোটের ওপর উদ্বোধনী অনুষ্ঠান হবে। বিভিন্ন দল মার্চ পাস্ট করে অলিম্পিকে আসে, পতাকা নিয়ে আসে, আমরা তো সকলেই দেখেছি। তো ভারত সহ পৃথিবীর সমস্ত দেশ, 205টি দেশ অংশগ্রহণ করছে অলিম্পিকে, তাদের প্রত্যেকের প্রতিনিধিরা বোটে করে এবারে প্রবেশ করবেন মার্চ পাস্টে। এই প্রথম এক অভূতপূর্ব আয়োজন, প্রায় 1.5 লাখের মতো মানুষ বোধহয় দেখবেন অনুষ্ঠানটি, বা আমি ভুল হতে পারি, আর একটু কমও হতে পারে। এক QR কোড দিয়ে এক বিচিত্র ব্যাপার প্যারিসে হয়েছে, সেটা আলাদা, তার মধ্যে আমি যাচ্ছি না, সেটা আমার বিষয় না। নিরাপত্তার স্বার্থে করেছে, দুর্ভেদ্য নিরাপত্তা। প্রায় 100টি দেশের রাষ্ট্রনায়করা ওই নদীর তীরে বসেই অনুষ্ঠান দেখবেন।
আচ্ছা, এই প্যারিস অলিম্পিকে এবারে 32টা খেলা আছে। ভারত ঠিক তার অর্ধেক খেলায় অংশগ্রহণ করছে, মানে 16টা। হ্যাঁ, অলিম্পিক স্পোর্টসে আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি। নিশ্চয়ই উন্নতি হচ্ছে ভারতের, ধাপে ধাপে উন্নতি তো রাতারাতি হয় না, ধাপে ধাপে হয়, কিন্তু আমরা অলিম্পিক স্পোর্টসের কুলীন দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে আছি। মোটে অর্ধেক খেলায় প্রতিনিধিত্ব পাঠাতে পারছি, মোট ভেন্যু 35টা, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে অলিম্পিকের। এবার আমি একটা আসি, এই অলিম্পিক আবহের মধ্যেই ফ্রান্সে কি ঘটছে। রাজনীতি তো বাদ দেওয়া যায় না, দেখছেনই কেমন রাজনীতির ছোঁয়া। অলিম্পিকের মতো বড় ইভেন্টে ঔপনিবেশিকতাবাদ, উপনিবেশের ছোঁয়া, ভয়ঙ্কর, মর্মান্তিক। যাই হোক, তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে, দেখুন, এই অলিম্পিককে অজুহাত করে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো, মধ্যপন্থী ব্যক্তি, মতাদর্শের মানুষ বলে মনে করা হয়, বিশ্ব রাজনীতি মনে করে, তিনি কিরম গা বাঁচানো কাজ করে দিলেন। মানে এও এক অর্থে গণতন্ত্রের হত্যা। অলিম্পিককে অজুহাত করে তিনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন অলিম্পিকের আগে আমার দেশে মানে নতুন সরকার গঠন তিনি করবেন না, নতুন সরকারকে নিয়োগ দেবেন না, যা হবে অগস্ট মাসে অলিম্পিক শেষের পর ভাবা যাবে। আসলে যেন তেন প্রকারে বামপন্থী জোটকে সরকার গঠন করতে, তার নেতৃত্ব দিতে আটকাতে চাইছেন ম্যাক্রন। জুলাই মাসের প্রথম দিকেই ফ্রান্সের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেখানে সকলেই দেখেছে কেউ একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি, কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্যপন্থী দল একেবারে মুখ থুবড়ে পড়েছে। তারা দ্বিতীয় স্থানে আছে ঠিকই, কিন্তু হারছিল ওই বামপন্থীদের পরোক্ষ সুবিধাতেই তারা দ্বিতীয় স্থানে আছে। বাম জোট পপুলার ফ্রন্ট একক সংখ্যাগরিষ্ঠতা থেকে তারাও বেশ খানিকটা দূরে আছে, কিন্তু তারাই সবচেয়ে বেশি আসন জিতেছে। তারা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মধ্যবয়স্ক এক মহিলা, ফ্রান্সের খুব মানে পরিচিত রাজনীতিবিদ লুসি ক্যাসেটস, আমাদের এখানকার উচ্চারণ ওইরকমই হবে, ক্যাসেটস বা ক্যাস্ট, এইরকম একটা ফ্রেঞ্চ উচ্চারণ, তো তাকে তুলে ধরেছেন। তিনি সরকার গঠনের দাবিও জানিয়েছেন, কিন্তু সরাসরি প্রেসিডেন্ট দুটো কাজ করেছেন। এক, বলে অলিম্পিককে অজুহাত করে বলেছেন সরকার পরে গঠিত হবে, এবং তিনি বলেছেন যে আমি চেষ্টা করছি বামেদের প্রধানমন্ত্রী যাতে না হয়। মানে ম্যাক্রোর চেষ্টা তার নিজের দলের হেরে যাওয়া প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটলকেই কোনো রকমে ক্ষমতায় রেখে দেওয়া। তবে ফরাসি গণতন্ত্রের ভিত তো খুব মজবুত, মনে হয় না ম্যাক্রোর এই ছক সফল হবে। তবে বলা যায় না, ম্যাক্রো ক্ষমতার লোভে হতেই পারে অতি দক্ষিণপন্থী মারি লা পেনের দলের সঙ্গে হাত মিলিয়ে ফেললেন। দেখা যাক কি হয়, অলিম্পিকের পরই এটা বোঝা যাবে। কিন্তু বিষয় হচ্ছে অলিম্পিককে অজুহাত করে আর কি যে যা পারে, আমাদের দেশেও দেখবেন বিভিন্ন উৎসব বা খেলাকে অজুহাত করে গণতন্ত্রের টুঁটি টিপে ধরা হয়। ফ্রান্সও তার ব্যতিক্রম নয়, পৃথিবীর আধুনিক গণতন্ত্রের সবচেয়ে পুরানো দেশ, সেখানেও তাই করা হচ্ছে। অলিম্পিক সম্বন্ধে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় তথ্য হচ্ছে ফ্রেঞ্চ পলিনেশিয়ায় অলিম্পিকের একটি গুরুত্বপূর্ণ খেলা আয়োজিত হতে চলা। এই একবিংশ শতকেও এইভাবেই শক্তিশালী রাষ্ট্রগুলো শোষণ চালিয়ে যাচ্ছে। আপনারাও ভাববেন, আপনাদের মতামত জানাবেন, আর পারলে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।